ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আরেকটি ইংলিশ অনার্সের সেকেন্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের ডিএসসি 2 এর আরেকটি ইম্পর্টেন্ট প্রোজ, যেটা তোমাদের সিলেবাসের 5টা প্রোজের মধ্যে রয়েছে। তার মধ্যে আজকে আলোচনা করব শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট খুবই ইম্পর্টেন্ট একটি টেক্সট তোমাদের সিলেবাসের মধ্যে। ইট ইজ রিটেন বাই জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের লেখা এই শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, একটি হাতিকে কিভাবে হত্যা করা হয়েছিল বাই জর্জ অরওয়েল হিমসেলফ, সেটির বিষয়ে আলোচনা করব আজকে এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টের ইন্ট্রোডাকশন ক্লাস। সুতরাং অন্যান্য ইন্ট্রোডাকশন ক্লাসেও আমি যেমন তোমাদের কাছে পুরো টপিকটা সহজ সরল করে প্রেজেন্ট করে দিই এবং এই টপিকটাতে ঢোকার একটা গেট বলতে পারো এই ইন্ট্রোডাকশন ক্লাসটা। সুতরাং খুব মন দিয়ে আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা শুটিং অ্যান্ড এলিফ্যান্টের পড়ো। তার পরবর্তীতে আমরা লাইন বাই লাইন পুরো প্রোজটা পড়বো। কিন্তু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে এই টেক্সটের মধ্যে কি কি রয়েছে। তোমাদের কাছে অলরেডি এই পয়েন্টসগুলো লেখা রয়েছে এবং তোমরা যারা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো, আজকে প্রথমবার আমার এই ক্লাস করছো, তারা একটু জেনে রাখো, তাদের জন্য একটু বলে রাখি, আমি প্রতিনিয়ত ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন আমার লাইভ ক্লাস আমি তোমাদের মধ্যে আপলোড করে দিতে থাকি, যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো। সেই জন্য পুরো ক্লাসটি, এই ইন্ট্রোডাকশন ক্লাস শুটিং অ্যান্ড এলিফ্যান্টের করার পরে তোমার যদি চ্যানেলটিকে ভালোভাবে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমার জন্য আরও অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওস ক্লাস তুমি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো এবং বন্ধু বান্ধবদের মধ্যেও অবশ্যই শেয়ার করতে ভুলো না। একটা লাইক করো যদি তোমার ক্লাসটি হেল্পফুল মনে হয়, এবং যদি ক্লাসটি করার পর তোমার মনে হয় ক্লাসটি কোথাও কোনো জায়গায় তোমার হেল্পফুল মনে হয়েছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো এবং পরবর্তী কোন ধরনের ক্লাস তুমি পেতে চাও, কোনটা হলে তোমার সুবিধা হবে সেটার বিষয়েও আমায় জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ক্লাস করানোর। এবং তোমরা যদি আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও অথবা নোটস নিতে চাও আমার কাছ থেকে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, কোনো হেজিটেট করো না। ঠিক আছে, তাহলে এবার আমরা সহজ সরলভাবে জেনে নেব শুটিং অ্যান্ড এলিফ্যান্টের ইন্ট্রোডাকশন এই ক্লাস। প্রথমেই আমরা জানবো অ্যাবাউট দ্য রাইটার জর্জ অরওয়েল সম্পর্কে। আমরা কিছু ইম্পর্টেন্ট কথা, যেগুলো আমাদের কোয়েশ্চেন আনসার লেখার জন্য ইম্পর্টেন্ট হবে, সেরকম কিছু কথাবার্তা, এক্সট্রা কথা তোমাদের জানাবো না, এক্সট্রা কিছু বলবো না, যাতে করে কঠিন হয় পুরো বিষয়টা, সহজভাবে প্রেজেন্ট করবো পুরোটা। তারপর পাবলিকেশন হিস্ট্রি জানবো, শুটিং অ্যান্ড এলিফ্যান্ট কবে কোথায় পাবলিশ হয়েছিল, কোন সালে পাবলিশ হয়েছিল, যেগুলো জানা আমাদের কোয়েশ্চেন আনসার লেখার জন্য খুবই জরুরি হয়ে পড়ে। তারপর অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে, জর্জ অরওয়েল ইংলিশ লিটারেচারে কখন এসেছিলেন, তার সময়ের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে সহজ সরলভাবে কয়েকটি ওয়ার্ডে, কয়েকটি সেন্টেন্সে আমরা জেনে নেব। তারপর জানবো অ্যাবাউট দ্য টাইটেল, কেন শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। এই টাইটেল এই প্রোজের হয়েছে একটি হাতিকে গুলি করার গল্প, এবং জর্জ অরওয়েল নিজেই ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, আমরা গল্প পড়ার সময় জানবো। এবং এই গল্পে কিভাবে কলোনিয়ালিজম, কিভাবে ইম্পেরিয়ালিজম এমপ্লয়েড করা হয়েছে, কিভাবে এগুলো কার্যকর হয়েছে, কিভাবে নিজের সম্মান রক্ষার জন্য একটি হাতিকে গুলি করে মারা হয়েছে বাই জর্জ অরওয়েল, সেটি সম্পর্কে আমরা জানবো এই টেক্সটে। খুবই ইন্টারেস্টিং একটা টেক্সট, এবং এই টেক্সটটি পড়লে তোমরা বুঝতে পারবে কিভাবে ডমিনেট করা হয়েছিল বাই দ্য ব্রিটিশার্স, ইন্ডিয়ানদের কিভাবে ডমিনেট করা হতো, কিভাবে ভয় দেখানো হতো, কিভাবে ভয় প্রদর্শন করা হতো এই হাতিকে মারার মাধ্যমে, সেটি কিভাবে জর্জ অরওয়েল সেই সময়কার ইতিহাস সম্পর্কে আমাদের বলেছেন, সেটি আমরা জানতে পারবো এই টেক্সটে, এবং খুব সুন্দরভাবে একটা ট্রু ফ্যাক্ট আমরা জানতে পারবো।
তারপরে লাস্টে আমরা যেটা জানবো অ্যাবাউট দ্য সামারি অফ দ্য প্রোজ। এই প্রোজের একটা সামারি চ্যাপ্টার ওয়াইজ প্যারাগ্রাফ ওয়াইজ আমরা সামারিটা জেনে নেব, যার ফলে পরবর্তী প্রোজটা যখন আমরা লাইন বাই লাইন পড়তে যাব সেটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে খুব সহজভাবে আজকের ইন্ট্রোডাকশন ক্লাস শুটিং অ্যান্ড এলিফ্যান্টে তোমরা রেডি তো? তাহলে আলোচনা করে নিচ্ছি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট বাই জর্জ অরওয়েল। অ্যাবাউট দ্য রাইটার সেকশনে আমরা জর্জ অরওয়েল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা জানবো, যেগুলো না জানলে কোয়েশ্চেন লিখতে প্রবলেম হবে। দেখো, জর্জ অরওয়েল একজন বিশিষ্ট ইংরেজ লেখক, প্রাবন্ধিক এবং সাংবাদিক ছিলেন। তার আসল নাম এরিক আর্থার ব্লেয়ার এবং তিনি 1903 সালে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। অরওয়েলের রচনাগুলি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব, যেটা আমরা এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টেও দেখতে পাবো, এবং সমাজের বিভিন্ন অসামঞ্জস্যতা তুলে ধরার জন্য পরিচিত। তিনি তার জীবনে অনেক প্রভাবশালী উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ রচনা করেছেন, যা আধুনিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসাবে বিবেচিত হয়। তার রচনাগুলি রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারার গভীর বিশ্লেষণ প্রদান করে। পরবর্তীতে আমরা পাবলিকেশন হিস্ট্রি, কবে পাবলিশড হয়েছিল এই শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, সেটার বিষয়ে দু একটা কথা জেনে নিই। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট প্রথম প্রকাশিত হয় 1936 সালে। এটি অরওয়েলের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি তার সাম্রাজ্যবাদী বিরোধী মনোভাব এবং ব্যক্তিগত দ্বিধার প্রতিফলন। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হিসাবেও বিবেচিত হয়। অরওয়েলের প্রবন্ধগুলি তার মৃত্যুর পরেও বিশ্বজুড়ে পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে আমরা অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের ইংলিশ লিটারেচারের হিস্ট্রি সম্পর্কে একটু জানবো যখন এই শুটিং অ্যান্ড এলিফ্যান্ট লেখা হয়েছে। 1920 এবং 1930 এই সময়ে ব্রিটিশ সাম্রাজ্য তার শীর্ষে ছিল, ব্রিটিশ সাম্রাজ্য মানে গ্লোরির শীর্ষে ছিল, এবং অরওয়েল এই সময়ের মধ্যে ব্রিটিশ ভারতের একটি পুলিশ অফিসার হিসাবে কাজ করছিলেন। এটা তার আর কি ব্যক্তিগত অভিজ্ঞতা। এই সময়ের মধ্যে সাম্রাজ্যবাদের প্রতিকূলতা, সামাজিক ও রাজনৈতিক অসামঞ্জস্যতা এবং ব্যক্তিগত দ্বিধা তিনি অনুভব করেছিলেন। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট প্রবন্ধে তিনি এই সময়ের অভিজ্ঞতা এবং সাম্রাজ্যবাদ বিরুদ্ধে তার মতামত তুলে ধরেছেন। এই সময়ের সাহিত্যিক এবং রাজনৈতিক আন্দোলনগুলি অরওয়েলকে গভীরভাবে প্রভাবিত করে, বিশেষ করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, যা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সামাজিক পরিবর্তনকে গুরুত্ব দেয়। আরও কিছু কথা যদি বলতে হয় এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টের বিষয়ে, তাহলে বলা যেতে পারে এই প্রবন্ধটি, মানে এটা জেনে রাখা কিন্তু তোমাদের একটু দরকার, এই প্রবন্ধটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ব্যক্তিগত ভাষা এবং গভীর ভাব প্রকাশ। অরওয়েল এই প্রবন্ধে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার মতামতকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেগুলোকে বুদ্ধিদীপ্ত ভাষায়, ভীষণই উইটি ভাষা আমরা দেখতে পাবো, চিত্রিত করেছেন। প্রবন্ধের প্রতিটি লাইন ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়। অরওয়েলের ভাষা এবং গভীর বিশ্লেষণ পাঠকদের মনে একটি গভীর অনুভূতি সৃষ্টি করে এবং তাদের সাম্রাজ্যবাদ এবং ব্যক্তিগত দ্বিধার গুরুত্ব সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। পরবর্তী সেকশনে আমরা সবথেকে ইম্পর্টেন্ট সামারি অফ দ্য স্টোরি, এই গল্পের একটা সামারি বলবো, যে সামারিটা তোমাকে হেল্প করবে যে এই গল্পটা সম্পর্কে ওপর লেভেলে একটা ধারণা পেতে, এবং যেটা খুব দরকার। দেখো, মৌলমেইন লোয়ার বার্মা
তে আমি এখানে গল্পের মতো করেই কিন্তু তোমাদের বলছি ফার্স্ট পার্সনে। মৌলমেন লোয়ার বার্মাতে আমি ছিলাম একজন মানুষ যাকে অনেক মানুষ ঘৃণা করত। আমি কিন্তু গল্পটা লাইন বাই লাইন পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি, শুধুমাত্র সামারি নয়। জীবনে প্রথমবার আমার জন্য এটি ঘটেছিল। আমি শহরের উপ ডিভিশনাল সাব ডিভিশনাল পুলিশ অফিসার ছিলাম এবং একটি লক্ষ্যহীন ছোট ও ধরনের উপায়ে ইউরোপীয় ও বিরোধী অনুভূতি খুবই তীব্র ছিল সেই সময়। কেউ দাঙ্গা করার সাহস করতো না, কিন্তু যদি কোনো ইউরোপীয় মহিলা একা বাজারের মধ্যে দিয়ে যেত, কেউ তার পোশাকে হয়তো পান চিবানোর ওর পিক ফেলে দিত। একজন পুলিশ অফিসার হিসাবে আমি একটি সহজ লক্ষ্য ছিলাম। জর্জ অরওয়েল এই যে বার্মিজ লোকাল যে বার্মিজ তাদের লক্ষ্য সহজ লক্ষ্য ছিল, মানে তাকে এ নিয়েই ব্যঙ্গ বিদ্রুপ করত এবং যখনই এটি নিরাপদ মনে হতো ও আমাকে উত্ত্যক্ত করা হতো, মানে প্রচণ্ড বিরক্ত করা হতো লোকাল বার্মিজদের দ্বারা, তারা ব্যঙ্গ বিদ্রুপ করত। তারা যেহেতু এরকম একজন পুলিশ অফিসারকে কিছু করতে পারবে না, কারণ পাওয়ার নেই পুলিশ অফিসারের কাছে পাওয়ার, কিন্তু ব্যঙ্গ করতে ছাড়তো না। একবার একজন চটপটে বার্মিজ ফুটবল মাঠে আমাকে ফেলে দিয়েছিল এবং রেফারি অন্যদিকে তাকিয়েছিল। তখন জনতা ভয়ানক হাসিতে ফেটে পড়েছিল। এটি একাধিকবার ঘটেছে। শেষ পর্যন্ত সব জায়গায় তরুণদের বিদ্রুপপূর্ণ হলুদ মুখ নিরাপদ দূরত্বে থাকা অবস্থায় আমাকে দেওয়া অপমানগুলো আমার স্নায়ুতে প্রভাব ফেলেছিল। তরুণ বৌদ্ধ পুরোহিতরা সবচেয়ে খারাপ ছিল। শহরে কয়েক হাজার পুরোহিত ছিল এবং তাদের কোনো কাজ ছিল না তবে ইউরোপীয়দের উপহাস করা ছাড়া। এর পরবর্তী সেকশানে আমরা গল্পের পরবর্তী পার্টে যেটা দেখতে পাচ্ছি, আমি আবার ফার্স্ট পার্সনেই বলার চেষ্টা করছি, একদম প্রায় লাইন বাই লাইনই। এটি সব থেকে বেশি বিভ্রান্তিকর এবং হতাশাজনক ছিল, কারণ সেই সময় আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাম্রাজ্যবাদ একটি খারাপ জিনিস এবং যত তাড়াতাড়ি আমি আমার কাজ ছেড়ে দিতে পারি তত ভালো। তাত্ত্বিকভাবে এবং গোপনে অবশ্যই আমি বার্মিজদের পক্ষে ছিলাম এবং তাদের অত্যাচারকারী ব্রিটিশদের বিরুদ্ধে ছিলাম। আমি যে কাজটি করেছিলাম তা আমি এতটাই ঘৃণা করতাম, পুলিশ ইন্সপেক্টরের কাজ, যে তা প্রকাশ্যে করা কঠিন হয়ে পড়েছিল। সেই ধরনের কাজে আপনি সাম্রাজ্যের নোংরামো কাজগুলি কাছ থেকে দেখতে পাবেন। বন্দীরা খাঁচায় ভিড় করে দীর্ঘমেয়াদী বন্দীদের ধূসর ভীত মুখ, বাঁশ দিয়ে প্রহতদের দাগযুক্ত ও পশ্চাৎদেশ, সেগুলি আমাকে অপরাধ বোধে ভরিয়ে তুলত। কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখনও জানতাম না যে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংসের পথে, এবং আরও কম জানতাম যে এটি পরবর্তী সাম্রাজ্যগুলির চেয়ে অনেক ভালো। আমি কেবল জানতাম যে আমি যে সাম্রাজ্যটি পরিবেশন করছিলাম তার প্রতি আমার ঘৃণা এবং যারা আমার কাজ করা অসম্ভব করার চেষ্টা করছিল তাদের প্রতি আমার ক্রোধের মধ্যে আটকে ছিলাম। পরবর্তী সেকশানে আমরা দেখব গল্পটির আরেকটি নতুন মোড়। দেখে নাও। একদিন একটি ঘটনা ঘটল যা আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছিল। এটি নিজেই এটি এতই একটি ছোট ঘটনা ছিল, কিন্তু এটি আমাকে সাম্রাজ্যবাদের প্রকৃত স্বরূপের একটি ভালো ধারণা দিয়েছিল। যে সব কারণেই অত্যাচারী সরকারগুলি কাজ করে, এক সকালে শহরের অন্য প্রান্তের একটি পুলিশ স্টেশনের উপপরিদর্শক আমাকে ফোন করলেন এবং বললেন যে একটি হাতি বাজারের তাণ্ডব চালাচ্ছে। আমি দেখতে চেয়েছিলাম কি ঘটাচ্ছে, তাই আমি একটি টাট্টু ঘোড়াতে চড়ে রওনা দিলাম। আমি আমার রাইফেল
এল একটি পুরনো ও .44 ওর উইনচেস্টার আর নিয়েছিলাম, যা একটি হাতি হত্যার জন্য খুব ছোট ছিল। কিন্তু আমি ভেবেছিলাম শব্দটি কাজ করবে, মানে এই বন্দুকের শব্দটি হাতিকে ভয় পাইয়ে দেবে। বিভিন্ন বার্মিজ আমাকে পথে থামিয়ে হাতির কার্যকলাপ সম্পর্কে বলছিল। ও এটি একটি বন্য হাতি ছিল না, এটি ছিল গৃহপালিত একটি হাতি, যা মাস্ট অবস্থায় সেক্সুয়াল অ্যাবুয়াসনেস অবস্থায় ছিল। এটি শৃঙ্খলা মুক্ত হয়েছিল, মানে বাধা থাকতো, এটি আর কি ছাড়া পেয়ে গেছিল। এবং তার মাহুত মানে হাতির চালক বা প্রশিক্ষক ভুল পথে নিয়ে গিয়েছিলেন এবং এখন 12 ঘন্টার আর পথ দূরে ছিল। সকালে হাতিটি হঠাৎ শহরে ফিরে এসেছিল। পরবর্তীতে আমরা দেখব এবার হাতিটি পরবর্তী কি ঘটনা ঘটিয়েছিল। বার্মিজ উপপরিদর্শক এবং কিছু ভারতীয় ও কনস্টেবল সেখানে অপেক্ষা করছিল ও যেখানে হাতিটি দেখা গিয়েছিল এটি একটি খুব দরিদ্র এলাকা ছিল ও একটি জটিল বাঁশের কুঁড়ে ঘরের গোলক ধাঁধা তালপাতার ছাদে ঢাকা। আমরা মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলাম হাতিটি কোথায় গেছে, এবং যেমনটি প্রায়ই ঘটে আমরা কোনো নির্দিষ্ট তথ্য পেলাম না। কিছু লোক বলল হাতি একদিকে গেছে, কেউ বলল অন্যদিকে গেছে, কেউ কেউ বলল তারা কোনো হাতির কথাই শোনেনি। আমি প্রায় ভাবতে শুরু করেছিলাম যে পুরো গল্পটি মিথ্যা, যখন আমরা কিছুটা চিৎকার আর শুনলাম। একটি উচ্চ কণ্ঠস্বর বলল, ও সরে এ যা বাচ্চা, এখনই যা, সরে যা। এবং একটি বৃদ্ধা একটি কাঠি হাতে নিয়ে কুঁড়ে ঘরের কোণে ঘুরে এসে নগ্ন বাচ্চাদের তাড়াচ্ছিল ও আরও কিছু মহিলা অনুসরণ করছিল, তাদের জিভ টিপে এবং চেঁচিয়ে। স্পষ্টতই সেখানে এমন কিছু ছিল যা বাচ্চাদের দেখা উচিত ছিল না। আমি কুঁড়ে ঘরটি ঘুরে দেখলাম একজন মানুষের মৃতদেহ কাদায় পড়ে আছে। তিনি একজন ভারতীয়, একটি কালো ও দ্রাবিড় কুলি, প্রায় নগ্ন, এবং তিনি কয়েক মিনিট আগেই মারা গিয়েছিলেন। লোকরা বলল হাতিটি হঠাৎ কোন ঘুরে এসে তাকে ধরে ফেলেছিল এবং পিঠে পা রেখে তাকে মাটিতে ফেলে দিয়েছিল। এটি ছিল বর্ষাকাল এবং মাটি নরম ছিল এবং তার মুখ 1 ফুট গভীর এবং কয়েক গজ দীর্ঘ একটি খাদ তৈরি করেছিল ও তিনি তার পেটের উপর শুয়েছিলেন, হাত দুটি ক্রুশবিদ্ধ অবস্থায় এবং মাথাটি একদিকে তীব্রভাবে বাঁকানো। তার মুখ কাদায় ঢাকা ছিল, চোখ খোলা ছিল, দাঁত বেরিয়েছিল এবং একটি অসহনীয় যন্ত্রণা অভিব্যক্তি ছিল তার মুখে। আমি একটি হাতি রাইফেল ধরে ধার করার জন্য একজন আদেশকারীকে, আমার কর্মচারীকে কাছাকাছি একটি বন্ধুর বাড়িতে পাঠালাম। আমি ইতিমধ্যে টাট্টুতে ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম না এটি হাতির গন্ধ পেয়ে পাগল হয়ে আমাকে ফেলে দেয়। পরবর্তী সেকশানে আমরা দেখব এবার গল্পের সমাপ্তির দিক। দেখে নাও। কিছুক্ষণ পরে আদেশকারী একটি রাইফেল এবং 5টি কার্তুজ নিয়ে ফিরে এলো এবং ইতিমধ্যে কিছু বার্মিজ এসে বলল হাতিটি পাউডার আর নিচের ধান খেতে আছে, মাত্র কয়েকশো গজ দূরে। আমি এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রায় পুরো ও পাউডার লোকরা বাড়ি থেকে বেরিয়ে আমাকে অনুসরণ করলো। তারা রাইফেলটি দেখে চেঁচাচ্ছিল ও যে আমি হাতি মারতে যাচ্ছি। তারা হাতি তাদের ঘর, মানে যে হাতিটি তাদের ঘর বাড়ি ধ্বংস করার সময় তেমন আগ্রহ দেখায়নি, কিন্তু মানে যখন ভাঙছিল তখন না, কিন্তু এখন এটি ছিল ভিন্ন একটি ব্যাপার। এটি তাদের জন্য মজার বিষয় হয়ে উঠেছিল, যেমন একটি ইংরেজ জনতার জন্য হবে। তাছাড়া তারা মাংস চাইছিল, মানে হাতি মারলে হাতির মাংস তারা নেবে বা খাবে।
এটি আমাকে স্পষ্টভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। আমি হাতিটিকে মারার ইচ্ছা কখনোই করিনি। আমি কেবল রাইফেল নিয়ে নিজেকে রক্ষা করার জন্য রাইফেল নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। এবং জনতা আপনাকে অনুসরণ করছে এমন পরিস্থিতি সব সময় আমাকেও নার্ভাস করে দিয়েছিল। এবার আসছি হাতিটিকে কিভাবে মারা হলো সেই গল্পে। দেখো, ফার্স্ট পার্সনেই বলছি। আমি রাস্তার পাশে থেমেছিলাম। হাতিটি রাস্তা থেকে 8 গজ দূরে দাঁড়িয়েছিল। আমাদের দিকে তার বাঁ দিকটা ছিল। এটি জনতার আগমনে কোনো মনোযোগ দেয়নি। এটি ঘাসের গুচ্ছ টেনে তুলে হাঁটুতে মারছিল এবং মুখে পুড়ছিল। আমি রাস্তার উপর শুয়ে পড়েছিলাম এটিকে ভালোভাবে লক্ষ্য করার জন্য। জনতা খুব শান্ত হয়ে গেল এবং একটি গভীর নিম্ন ও খুশির নিঃশ্বাস, যেমন মানুষ থিয়েটারের পর্দা বা থিয়েটার দেখতে আসে, অসংখ্য কণ্ঠ থেকে বেরিয়ে এলো। তারা অবশেষে তাদের মজাটি পেতে চাইছিল, মানে কিভাবে হাতিটিকে মারা হবে। রাইফেলটি একটি সুন্দর জার্মান জিনিস ছিল। আমি তখন জানতাম না যে হাতি মারার জন্য কানের ছিদ্র থেকে কানের ছিদ্র পর্যন্ত একটি কাল্পনিক বার আর কাটার লক্ষ্য নিয়ে গুলি করা উচিত। আমি কানের ছিদ্রর সামনে কয়েক ইঞ্চি লম্বা লক্ষ্য করেছিলাম। ভাবছিলাম মস্তিষ্কটি সামনে থাকবে। যখন আমি ট্রিগার টেনেছিলাম তখন আমি শব্দটি শুনিনি বা ধাক্কাটি অনুভব করিনি। একটি শট বাড়ি গেলে কখনো হয় না, কিন্তু আমি জনতার ভয়ানক উল্লাস শুনেছিলাম। সেই মুহূর্তে হাতিটি আকস্মিকভাবে পরিবর্তিত হয়েছিল। এটি না নড়ল না পড়ল, কিন্তু এর শরীরের প্রতিটি রেখা পরিবর্তিত হয়েছে। এটি হঠাৎ করে আহত, ক্ষীণ, প্রচণ্ড ও পুরনো দেখাচ্ছিল, যেন বুলেটের ভয়ঙ্কর প্রভাব এটিকে পঙ্গু করেছে। অবশেষে এক দীর্ঘ সময় পরে এটি তার হাঁটুতে ভেঙে বসে পড়ল। তার মুখ থেকে লালা বের হচ্ছিল ও একটি বিশাল বার্ধক্য ও তার উপর নেমে এসেছিল। তাকে হাজার হাজার বছর বয়সী মনে হচ্ছিল। আমি আবার একই স্থানে গুলি করলাম। দ্বিতীয় শটে সে পড়ল না, কিন্তু ধীরে ধীরে তার পায়ে দাঁড়ালো এবং দুর্বলভাবে দাঁড়িয়ে রইল। আমি তৃতীয়বার গুলি করলাম। এটি ছিল যে শটটি তাকে শেষ করেছিল। আপনি তার পুরো শরীরের যন্ত্রণা দেখতে পেতেন এবং তার পায়ের শেষ শক্তিটুকু ছেড়ে দিয়েছিল সে তখন। কিন্তু পড়ার সময় সে মাউথের জন্য উঠেছিল। তার পিছনের পা ভেঙে পড়ার সময় সে একটি বিশাল পাথরের মতো উঁচুতে উঠেছিল। তার সুরটি গাছের মতো আকাশের দিকে বেরিয়েছিল। সে প্রথম এবং একমাত্র বার গর্জন করেছিল। তারপর সে আমার দিকে পেট করে পড়ে গেল একটি ভাঙনের সাথে, যা এমনকি যেখানে আমি শুয়েছিলাম মাটিকে কাঁপিয়ে দিয়েছিল। আমি উঠে পড়লাম। বারবিজরা ইতিমধ্যে কাদার উপর দিয়ে দৌড়ে দৌড়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল। হাতিটি আর কখনো উঠবে না তা স্পষ্ট ছিল, কিন্তু এটি মারা যায়নি। এটি দীর্ঘ শ্বাস নিচ্ছিল আর বিশাল দেহটি কষ্টে ওঠানামা করছিল। তার মুখ খোলা ছিল। আমি তার গলার ভিতরের গোলাপি গুহাগুলো দেখতে পাচ্ছিলাম। আমি তার মৃত্যুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তার শ্বাস কখনো দুর্বল হয়নি। অবশেষে আমি বাকি 2 শট সেই স্থানে গুলি করলাম যেখানে আমি ভেবেছিলাম তার হৃদয় থাকবে। যখন ঘন রক্ত ও লাল মাখনের মতো বেরিয়ে আসছিল, কিন্তু এখনো সে মারা যায়নি। আমি এটি আর সহ্য করতে পারছিলাম না এবং চলে গেলাম।
পরে শুনেছিলাম যে তাকে মরতে আধ ঘন্টা প্রায় 30 মিনিট সময় লেগেছিল। বার্মিজরা ইতিমধ্যে দা এবং ঝুড়ি নিয়ে আসছিল এবং বিকেলের মধ্যে তারা তার দেহ প্রায় হাড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল। পরে হাতি মারার বিষয়ে অবিরাম আলোচনা হয়েছিল। মালিক মানে ক্ষুব্ধ ও ছিল, মানে হাতির এই মাউথ, কিন্তু তিনি একজন ভারতীয় ছিলেন এবং কিচ্ছু করতে পারেননি। তাছাড়া আইনত আমি সঠিক কাজটি করেছি, কারণ একটি এই পাগল হাতিকে তার মালিক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে হত্যা করতে হয়, যেমন একটি পাগল কুকুরকে মারতে হয়। ইউরোপীয়দের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল ও বড়রা, মানে যারা বৃদ্ধ পুলিশ অফিসার, তারা বলেছিল আমি সঠিক ছিলাম। তরুণ পুলিশ অফিসাররা বলেছিল একটি কুলি হত্যার জন্য একটি হাতি মারা একটি বড় লক্ষ্য ছিল, কারণ একটি হাতি যে কোনো কুলির চেয়ে মূল্যবান বেশি ছিল, সেটা তাদের মনে হয়। পরে আমি খুব খুশি ছিলাম যে কুলিটি মারা গেছে। এটি আমাকে আইনত সঠিক রাখত এবং আমাকে হাতি মারার জন্য একটি যথেষ্ট অজুহাত দিত। আমি প্রায় ভাবতাম অন্য কেউ বুঝেছিল কিনা যে আমি এটি কেবল বোকা দেখতে না চাওয়ার জন্য, বার্মিজদের কাছে যাতে ব্যঙ্গের পাত্র না হই, সেই জন্যই আমি এটি করেছি। এই ছিল এই শুটিং অ্যান এলিফ্যান্টের গল্পটা। আমি প্রায় লাইন বাই লাইনই কিন্তু প্রত্যেকটা লাইন ডিসকাস করলাম। এটি কিন্তু খুব ডিটেলসে, নট অনলি ইন্ট্রোডাকশন ক্লাস, এটা কিন্তু খুব ডিটেলসে এই ক্লাসটা আলোচনা করলাম। তোমরা যারা একবার এই ক্লাসটা শুনে নিলে, এই গল্পটি কিন্তু তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। এবং ভিডিওটিতে তোমরা এতক্ষণ যারা ছিলে তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও।